নমস্কার, সৌভাগ্যের দিশারিতে আজ অ্যাস্ট্রোলজির কিছু আসল কথা বলবো। কাজেই এই প্রোগ্রাম আপনাদের কাছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মিস করা চলবে না। আমরা জানি যে আমাদের ওপরে কোনো কোনো গ্রহের প্রভাব বেশি হয়, আবার কোনো গ্রহের প্রভাব কম হয়। কিছু গ্রহের শুভ প্রভাব আমরা পাই, কিছু গ্রহের অশুভ প্রভাব আমরা পাই। এটা নিয়েই তো জীবন, তাই কি না? ভালো খারাপে জীবন। তবে আমাদের মনে প্রশ্ন থাকে যে আমাদের ভালো সময় দীর্ঘস্থায়ী হয় না কেন? খারাপ সময়টা মনে হচ্ছে অনেক দিন ধরে চলছে, ঠেলতে হচ্ছে গাড়ি, কোনো রকমে গড়াচ্ছে, কি গড়াচ্ছে না এরকম। একটা জিনিস জেনে রাখবেন যে গ্রহ হচ্ছে একটা মুভেবল থিং। গ্রহ ঘুরছে, পরিবর্তন হচ্ছে, অর্থাৎ পরিবর্তন মানুষের জীবনের সঙ্গী, এটাকে মাথায় রাখতে হবে। এই যে গ্রহের যে পরিবর্তন, একে বলা হচ্ছে গোচর জ্যোতিষীয় ভাষায়। এই যে গ্রহের গোচর, এটা কিভাবে প্রভাবশালী হয়? কোনো গ্রহে আপনার জন্মসূত্রে যে গ্রহগুলো আপনার জন্মছকে রয়েছে সেগুলোও পরিবর্তনশীল। তার প্রভাব আমরা কিভাবে পাই? গ্রহের যে গোচর হয়, সেই গোচরে আমরা ভালো ফল কিভাবে তুলে নিতে পারি, মানে আমাদের অ্যাডভান্টেজ কি করে তুলতে পারি, তাই তো? যখন দেখা যাবে যে শেয়ার মার্কেটে প্রচুর লাভ দিচ্ছে, আমরা কি করি? প্রফিটটা বুক করে নিই। অনেকে পারেন না, 20 টাকায় কিনে 74 টাকা হলেও বিক্রি করতে পারেন না। এরকম ধরনের যে পরিস্থিতিগুলো হয়, এই পরিস্থিতির থেকে আমরা যদি লাইফে তাকে কনভার্ট করি তো খুব পরিষ্কার দেখব যে জীবনের সুবিধা অনেকে সুযোগ মতো সুবিধে মতো নিয়ে নিতে পারেন না। তারা কি করেন, পরে হাপিত্তেশ করেন, সাফার করেন, পেন ফিল করেন, ব্যথা অনুভব করেন যে আমি এই সুযোগটা নিতে পারলাম না, কিন্তু আমার জন্য সুযোগ ছিল। আসুন আজকে সেটাই জানবো যে কি করে আমরা আমাদের জীবনের আগত সুযোগ সম্পর্কে সতর্ক হব। কি করে জানবো যে গ্রহের গোচর আমাদের কতটা অ্যাডভান্টেজ দিতে পারে, কখন দিতে পারে, কিভাবে দিতে পারে। তবে মাথায় রাখবেন যে গ্রহদোষ প্রতিকারের একটা গুরুত্বপূর্ণ সময় কিন্তু সামনে কৌশিকী অমাবস্যা। আসুন শ্রীদেবকে স্বাগত জানাচ্ছি। শ্রীদেব, এই বিষয়ে আলোচনা করি এবং গ্রহ যদি ড্যামেজড থাকে আমরা কোনো অমাবস্যায় তাকে কি করে রিপেয়ার করতে পারি, আমরা কেন কৌশিকী অমাবস্যাকে বেশি গুরুত্ব দিই। স্বাগত অনুষ্ঠানে তোমাকে। একদম। সবাইকে নমস্কার, সুপ্রভাত। স্পেশালি বলি যে গ্রহ রিপেয়ারিংয়ের ব্যাপার নয়, আলটিমেটলি কোনো কোনো জিনিস যদি খুব ডিস্টার্ব থাকে তাহলে সেটা থেকে বেরোনোর হাজার একটা রাস্তা রয়েছে। শরীর খারাপ হলে ওষুধ রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেমে তার বিভিন্ন রকম সুরাহা থাকে। তো গ্রহগুলো যদি কোথাও ডিস্টার্ব হয়, গ্রহগুলো যদি আমাদের লাইফে তার ফল খারাপ দিতে থাকে, তাহলে আমাদের জ্যোতিষীয় ভাষায় যে তার প্রতিকার অবশ্যই করা যায়। এবার এই প্রতিকারগুলো কীরকম হতে পারে বা গ্রহগুলো কেন খারাপ দিতে পারে তার কিছু ব্যাখ্যা আগে করা দরকার আমার মনে হয়। স্পেশালি আজকে দেবাশিসদা যেটা নিয়ে স্টার্ট করলে সেটা হচ্ছে গোচর। গোচর যেটা, সেটাকে আমি যদি এক কথায় বলি, গোচর নামটা শুনতে গেলে লোকে অনেকে মনে করতে পারেন যে অনেক ভারী কিছু। ট্রানজিট বললে পরে অনেকটা হালকা হবে, কারণ ইউটিউবে শুনেছেন। আরও একটু হালকা হয়ে যাবে যদি আমি বলি শনির 7.5 গোচরের ফল, মানে একটা ঘরে থেকে দ্বিতীয় ঘরে যে লক্ষ্য রাখা বা সেই ঘরের উপর যে দায়িত্ব পালন করছে সেই জিনিসটা কখনো ভালো হতে পারে, কখনো খারাপ হতে পারে। তার একটা ফল সমূহ একদম ছোট্ট সংক্ষেপ ব্যাখ্যায় যেটা বোঝানো যায় সেটাই বোঝালাম। এবার হচ্ছে শনি যদি কোনো কারণে খারাপ অবস্থান করে, পাপ গ্রহের সাথে থাকে, আপনার 7.5 আপনি ভালো ফল পাবেন না, এটা তো খুব কমন ব্যাপার। তো 7.5 ভালো ফল পেতে গেলে কী করতে হবে? স্পেশালি যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে প্রথম থেকে নিজের মধ্যে বেশ কিছু চেঞ্জেস প্রয়োজন আছে, যেগুলো আমার মনে হয় যে খুব দরকার। অনেকটা ঈশ্বরমুখী হয়ে যাওয়া, সৎসঙ্গের মধ্যে আমার মনে হয় নিজেকে একটু জড়িয়ে দেওয়া, তার সাথে সাথে খাদ্যাভ্যাস কিছু কিছু সময় আমার মনে হয় চেঞ্জ করা প্রয়োজন। নেশা থেকে নিজেকে দূরত্বে রাখা, এই জিনিসগুলো যার মধ্যে কন্ট্রোল এসে গেছে না, বা মিথ্যার আশ্রয় না নেওয়া, এই যে কটা কথা বললেন এই কটা যে আমার মনে কন্ট্রোল করে ফেলেছেন, 7.5 তার ফ্যামিলিতে কখনো দাগ ফেলতে পারে না। কারণ এগুলো কন্ট্রোল করার আগে আপনাকে শিখতে হবে যেগুলো কন্ট্রোল করা যায় কী করে। অলরেডি আপনি একটা
সাড়ে সাথী পালন করে এসছেন, যখন আপনাকে শিখিয়ে দিয়েছে যে এই জিনিসগুলো কী কী পালন কী কী করে মানে কীভাবে পালন করতে হয়, তো আমার মনে হয় এটা লাইফে অত্যাধিক দরকার। এবারে মঙ্গলের ট্রানজিট বা রাহুর ট্রানজিট বা শনির ট্রানজিট হলে কী হয়, বিলম্বতা বাড়ে, মানে শনি সবসময় দেরি করানো, একটা ডিলে হওয়া, পীড়া যোগ তৈরি করা। তো এই সময়টাতে আমরা এই জন্য বলি যে অর্থনৈতিক ব্যাপারে একটু ডিলে হতে পারে, চাকরি বাকরির ক্ষেত্রে ডিলে হতে পারে, বা কোনো কারণে অর্থ নাশ হতে পারে। শনির ক্ষেত্রে মন্তব্যটা এরকম থাকে। মঙ্গলের ক্ষেত্রে আমরা বলি আগুন, জল, স্পেশালি কী বলবো, রক্তপাত, এই ধরনের সমস্যাগুলো হয়তো আপনার লাইফে আসতে পারে, অপারেশনের যোগ বাড়তে পারে। তাহলে মঙ্গলের যখন ট্রানজিট চলবে তখন আমাদের সাবধান থাকতে হবে। রেমিডি, এবার রেমিডি ব্যাপারটা হচ্ছে যে আপনি প্রথম ছোটোবেলা থেকেই আপনার জানা আছে যে আপনার জন্মছকে যারা যারা মানেন তাদের ক্ষেত্রে বলছি যে তাদের জানা আছে যে আমার জন্মছকে কোথায় কোথায় সমস্যা আছে, কী দোষ আছে। এবারে আমার জন্মছকে 3খানা প্রবলেম আছে এবং 3খানাই যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি সেই গ্রহ দোষগুলোকে নিয়ে যখন 32 বছর বয়স, তখন ভাবছি যে আমার জীবনে একটা ভালো চাকরি কবে আসবে। আপনি জানেন যে আপনার কী করে বেরোনো উচিত। এই চাকরি রবি কেতু একসাথে আছে, গ্রহণ দোষ, আপনার মধ্যে প্রতিভা প্রচুর ছিল, স্কুলে ভালো রেজাল্ট করেছেন, হয়তো বোর্ডের রেজাল্টও আপনার 10 জনের মধ্যে একজন, কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি অনেকটা পিছিয়ে আছেন। তো আপনি জানতেন, আপনার ফ্যামিলি জানতো যে আপনার পড়াশোনার জায়গাটাতে ভালো, কিন্তু আলটিমেটলি রেজাল্ট বা ফলস্বরূপ কিছু যখন প্রাপ্তি হবে জীবনে, সেই টাইমটা আপনার পক্ষে খারাপ। কিন্তু বিশ্বাস ছিল না বাড়ির লোকের, হয়তো কোনো কারণে শুধু গ্রহ দোষগুলো খণ্ডন করানো হয়নি। তো আজকে তার রেজাল্ট আপনি পাচ্ছেন। তো গ্রহ দোষ যদি লাইফে থাকে, আর স্পেশালি রবি কেতু, রবি রাহু, শুক্র মঙ্গল, আমি যে দোষগুলোর কথা বলি, যুক্ত গ্রহের প্রভাবে যে দোষগুলো তৈরি হয় স্পেশালি, সেগুলো থেকে দূরত্ব তৈরি করা বা নিজেকে সরিয়ে নেওয়া। বা অনেকের প্রশ্ন থাকে, দাদা এই 100% কি দোষ থেকে মুক্তি লাভ হয়? একদম না। আমি টিভিতে বসে কেন আপনার চেম্বার আসলে যে কথা বলবো একই কথাই বলবো, 80% আপনি রিলিফ পেতে পারেন যদি আপনার কাজ, আপনার প্রতিকারটা ঠিকঠাক মতো করা হয়, যে নিয়মে করা হয়। আমরা তো অনেক সময় স্টোন ব্যবহার করি, আমাদের ধারণা ব্যবহার করলে পরেই ভালো রেজাল্ট পেয়ে যাব। স্পেশালি আমি বলি, বহু মানুষ আছেন যারা তিক্ত অভিজ্ঞতা সম্পন্ন, যাদের মধ্যে ধ্যান ধারণা হয়ে গেছে যে জ্যোতিষীরা বিনা কারণে মানুষকে ঠকানোর জন্য বসে আছেন এবং বিনা কারণে স্টোন লিখবেনই, ওনার কাছ থেকে নেওয়ার মতো একটা দরকার। এটা ব্যবসায়িক ব্যাপার, মেন ব্যাপার এটা কখনোই না। স্টোন 100% কাজ করে, শুধুমাত্র প্রতিটা জিনিস তৈরি করার আগে কিছু কিছু প্রক্রিয়া থাকে। সেই প্রক্রিয়াটা যদি ঘটানো মানে কাজটা করানো যায়, আমার মনে হয় তার ফলস্বরূপ 100% পাওয়া যায়। আলটিমেটলি শোধনের নামে অঙ্গনম ঢঙ্গনম করে গঙ্গা জল তুলসী পাতায় যদি আপনি ধুয়ে একটা জিনিসকে দিয়ে দিলেন, আমরা শোধন মানে কী বুঝি? প্রাণ প্রতিষ্ঠা। তো সেই জায়গাটা যদি ব্যাখ্যা প্রপার ওয়েতে না হয়, তাহলে আপনার যে কোনো স্টোনই পড়ুন না কেন, ওই 2-4 দিন হয়তো সাময়িক একটা গরম গরম ব্যাপারে মনে হতে পারে কিছু একটু ভালো লাভ করছি, তারপর থেকে কিন্তু একঘেয়ে হয়ে যাবে ব্যাপারটা। এবং আমি যদি একটা স্টোন ধারণ করার 2 বছর বা 3 বছর পর মনে হয় যে আমার ব্যাংক ব্যালেন্স একই জায়গায় আছে, বা আমি একই জায়গাতে কাজ করছি, যেগুলো বাড়ার জন্য আমাকে জ্যোতিষী পড়িয়েছিলেন সেগুলো কিছুই হয়নি, তার মানে বুঝতে হবে আলটিমেটলি আমার যে ক্রিয়াগুলো করা উচিত ছিল, সেই ক্রিয়াগুলো আমার একটাও কমপ্লিট করা হয়নি। এটা আমার লাইফে প্রচুর দরকার ছিল, এবং আমি হয়তো স্টোনই কিনেছি, কিন্তু স্টোনের সাথে সাথে যে জিনিসগুলো রেকটিফিকেশন দরকার ছিল সেগুলো কিছু করা হয়নি। স্পেশালি এবারে অমাবস্যা নিয়ে একটুখানি বলে দিই। কৌশিকী অমাবস্যা 10ই সেপ্টেম্বর আছে, এবং আমার মনে হয় যে কেন কৌশিকী অমাবস্যা বিখ্যাত, আমি এর আগে অনেকবার বলেছি। স্বর্গরাজ্যকে শান্তি লাভ করানোর জন্য শুম্ভ নিশুম্ভকে হত্যা করা হয়, এবং মা কালীর কাছে মানে পার্বতীর কাছে আসে, অনুরোধ আসে যে মা পার্বতী একমাত্র পারবেন, কিন্তু তাকে রূপ চেঞ্জ করতে হবে। তখন সে মানস সরোবরের জলে স্নান করে এবং কৃষ্ণাকার রূপ নেন এবং কালীর রূপ নেন, এবং সেদিনকে আমাদের তারাপীঠে বহরমপুরে বাবা খ্যাপা সিদ্ধি লাভ করেন। তো স্পেশালি কিছু কিছু জিনিস আমাদের লাইফের সাথে জড়িয়ে, তারাপীঠের ব্যাপারটা প্রচণ্ড আমাদের আত্মার সাথে জড়িয়ে থাকে, আত্মকেন্দ্রিক হয়ে গেছে। এবং বাকি গল্পটা যেটা হচ্ছে, শুম্ভ নিশুম্ভকে হত্যা করে স্বর্গরাজ্যতে দেবতাদের শান্তির জায়গা তৈরি করে দিয়েছিলেন মা কালী। তো এর থেকে কৌশিকী অমাবস্যা আমাদের কাছে সবার কাছে বিখ্যাত, পালন করা হয়। আমাদের দৃঢ় বিশ্বাস ওই রাত্রিবেলায় মায়ের রূপ বা মায়ের আকার বা মায়ের
আশীর্বাদ আমাদের কাছে কোনো না কোনো উপায়ে 100% পৌঁছাবে। হয়তো এত বছর পৌঁছে এসছে, এবছর আমরা ওয়েট করছি তার আরও কিছু আশীর্বাদ সংগ্রহ করার জন্য। তো বেশ কিছু ক্রিয়াকলাপ, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা, সেগুলো থেকে সেগুলোর প্রকটতা যেন না বাড়ে, সেগুলো যেন আস্তে আস্তে কমতে থাকে এবং সেই জায়গা থেকে যেন আমরা বেরোতে পারি, তারই ফলস্বরূপ হচ্ছে 10 তারিখের কৌশিকী অমাবস্যা। মানে গ্রহের প্রভাবকে তুমি বলছো যে তাকে একদম। মিনিমাইজ করা যায়, বা 80% পর্যন্ত 80% পর্যন্ত তাকে সংস্কার করা যায়, মানে রিফর্ম করা যায়। আমাকে একটা জায়গা বলো, যে গ্রহদোষ প্রতিকার আমি আধ্যাত্মিকভাবে করলাম, হ্যাঁ। তারপরে কি আমার জীবন যাপনের যে পদ্ধতি সেটাকে পরিবর্তন করে দিতে হয়, না কি কি চেঞ্জেস নিজের মধ্যে আনতে হয়? না না, মেন ব্যাপার হচ্ছে কিছু পরিবর্তন করতে হয় না। যখনই কিছু জিনিস আপনার মানে সমস্যাপূর্ণ জিনিসকে আপনার লাইফ থেকে সরানো যাবে, আমার মনে হয় যে আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বলি, একটা জায়গাতে একটা হাত আপনি তুলতে পারছেন না, কোথাও না কোথাও ব্যথা রয়েছে, ডাক্তার দেখালেন, ওষুধ খেলেন, আস্তে আস্তে হাতটা মুভ করতে পারছেন, তখন আপনার কী হবে, সেই হাতটার যে গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য এতদিন আটকে ছিলেন সেই জায়গাটাতে আপনি ফ্রিলি করতে পারবেন। তো আমাদের লাইফেও কিছু কিছু গ্রহের বিশেষভাবে কিছু কিছু জিনিস দেওয়ার থাকে। তো সেই জিনিসগুলো যখন আমরা লাইফে পাই না, তখন আমাদের কাছে ঈশ্বর মিথ্যা হয়ে যায়, ভগবান মিথ্যা হয়ে যায়, আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি, অনুভূতি সব যেন হতাশার সাথে, এখন একটা ভালো ওয়ার্ড বেরিয়েছে ডিপ্রেশন, সেই ডিপ্রেশনের সাথে যেন জড়াতে থাকে এবং এগুলো লাইফ থেকে অনেক দূরে দূরে সরতে থাকে। তো সেইখানে কারোর কোনো জায়গা হয় না, ভগবানের জায়গা নেই, আমাদের কোনো জায়গা নেই। কিন্তু এটা আসার আগে যদি আপনি এই গ্রহদোষগুলো থেকে বেরিয়ে গিয়ে থাকেন, অথবা প্রভাব পড়ে গেছে তারপরেও অবিশ্বাসের সাথে করলেন, দেখবেন কোথাও না কোথাও আপনার লাইফে, আপনার চলার রাস্তায় কিছু কিছু এমন জিনিস আসবে যেগুলো আপনাকে অটোমেটিক্যালি চেঞ্জ করে দিচ্ছেন। এই আপনি আর সেই আপনার মধ্যে এলাকার মানুষ হোক, আপনার ঘরের মানুষ হোক, নিজেরা বিচার করে বলবেন যে আপনি কতটা চেঞ্জ হয়েছেন। মানে মিল খুঁজে পাওয়া যাবে না সেক্ষেত্রে, আগের এবং পরের। আচ্ছা, এবারে একজন আছেন, আমি কি নিয়ে নেব? বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ স্যারকে একটু দিন না। হ্যাঁ স্যার রয়েছেন, আমার পাশেই রয়েছেন। আপনি বলুন কোথা থেকে বলছেন? আমি বললাম আসানসোল থেকে বলছি। আসানসোল থেকে। কার সম্পর্কে জানবেন? মেয়ে সম্পর্কে। মেয়ের সম্পর্কে বলুন, আপনার মেয়ের জন্ম তারিখ বলুন। 31/7/1995। 31/5/1995। টাইম বলুন। টাইম সকাল 7টা 18। 31/5 তো? 31/7। আচ্ছা, 31/7/1995। তারপরে টাইমটা কি বললেন? সকাল 7টা 18। 7টা 18। জন্মস্থান? জন্মস্থান? হ্যালো। হ্যাঁ বলুন। জন্মস্থান, জন্মটা কোথায় হয়েছে? জন্মস্থান রানীগঞ্জ। জন্মস্থান হচ্ছে রানীগঞ্জ। মেয়ের নাম? মেয়ের নাম শিল্পী মণ্ডল। আচ্ছা, বেশ। সোমবার ছিল তো জন্মবার? সোমবার। ওকে। সিংহ রাশি, সিংহ লগ্ন জানা আছে? হ্যাঁ, এটা জানা আছে। চতুর্থী শুক্লপক্ষে মানে জন্ম। ভেরি গুড, কোনো ভুল কিছু নেই। জন্মছকের মধ্যে নরগণ, বৃহস্পতিরা বকরি আছে। আচ্ছা, শনিটা বকরি। এক্সপেক্টেড রেজাল্টগুলো না মুখের কাছে এসেও অনেক সময় যতটাও আশা করছে তার থেকে একটু কমে যাবে। আর শনিটা বকরি হওয়ার জন্য কি হয়, করছি, করব, হবে তো, করেছিলাম, একটু ডিলেমি, মানে কি বলবো, ল্যাথার্জি বা অলসতা বৃদ্ধি যে ওয়ার্ডগুলো আমরা বলে থাকি, সেগুলো মাঝে মধ্যে একটু বাড়বে। ওভারঅল এইটাই, কিন্তু এর বাইরে খারাপ কিছু বলার নেই। রবি বুধ শুক্র একত্রে বসে রয়েছে, বুধাদিত্য যোগ, লগ্নে চন্দ্র বসে রয়েছে, সেকেন্ড হাউসে মঙ্গল বসে রয়েছে, শুক্রের স্থানে রাহু, স্বাস্থ্য নিয়ে একটুখানি সচেতন থাকার দরকার আছে। 4th হাউসে বসে রয়েছে বৃহস্পতি। আচ্ছা, অষ্টমে শনি, নবমে কেতু। কর্মস্থান নিয়েও আমার মনে হয় যে জাতিকার বলার মতো জায়গার অপেক্ষা রাখে না। ভালো মেয়ে বৃহস্পতি। এবং স্যার মেয়ে ভালো, কিন্তু মেয়ে বিদেশ করেছে। হ্যাঁ, কি বলছেন?
কি করেছে? বিটেক? বিদেশ ডেন্টাল। ও আচ্ছা আচ্ছা, ডেন্টালে পড়াশুনো করেছে। হ্যাঁ। আচ্ছা, কিন্তু উনি যেগুলো বললেন যে হ্যাঁ। মানে পরিবর্তনগুলোর মধ্যে দেখা যাবে বা যে সমস্যাগুলো, সাফল্য পাবে না, একটু লেথার্জি হয়ে যাবে, খানিকটা যে হতাশার মধ্যে পড়ে যাওয়া, এইসব ব্যাপারগুলো কি ওর মধ্যে হচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ব্যাস, এইটা হচ্ছে সিমটম। এবার এখান থেকে বেরিয়ে আসতে গেলে কি করতে হবে সেটা আমি শ্রীদেবের মাধ্যমে আমি বলবো ওনাকে, যে আপনাকে যদি উনি হেল্প করেন কি করা উচিত এই সময়। তাই তো আপনার জিজ্ঞাসা নাকি? হ্যাঁ, আমি বলছি মেয়েটার বিয়ের কথা। আর স্যার মেয়েটার প্রমোশনটা কি হবে? একটা জব করে ও। হ্যাঁ। আচ্ছা, বিয়ে আর প্রমোশন এই দুটোই তো? বিয়ে আর প্রমোশন। হ্যাঁ, বিয়ের জন্য বলছি যে কতদিন নাগাদ হবে, আর ওর কি প্রমোশনের কোনো চান্স আছে? কখনো মনে হয় না দিদি আগে ওর মেন্টাল স্টেটটাকে ঠিক করা দরকার, তাই না? হ্যাঁ, আগে মানসিক হ্যাঁ, অবস্থাটা ঠিক হোক, কারণ একটা নতুন লাইফে যদিও প্রবেশ করে বিয়ের মাধ্যমে, হ্যাঁ, তখন তো সেটা আরো বেশি হবে। 26শে জানুয়ারি থেকে বিয়ের একটা যোগ অলরেডি স্টার্ট হয়েছে। 28শে জুন মাস অবধি বিয়ের যোগ থাকবে। এই টাইমে অবশ্যই বিয়েটা হয়ে যাওয়া উচিত। অবশ্যই বৃহস্পতির প্রতিকার করানো প্রয়োজন জাতিকার। শুধু তাই নয়, আশানুরূপ ফল লাভ, মানে ওর যে যতটা উন্নতি হওয়া উচিত লাইফে সেটা নিয়ে আপনি যেমন ভাবছেন, তার আগে অবশ্যই প্রতিকারটা নিয়ে একটু ভাবুন। আগামী দিন ওর যে যে জিনিসগুলো চাকরি জীবনে পেতে চলেছে সেগুলো এর থেকে অনেক বেশি হবে এবং ভালো হবে। বোঝা গেল? হ্যাঁ। ওর জীবনে একটা সামান্য পরিবর্তনের দরকার, তার জন্য একটা প্রতিকার দরকার। প্রতিকার মানে কিছুই না, ওকে প্রপার ট্র্যাকে নিয়ে আসতে হবে। সেই কারণের জন্য ওর হয়তো কিছু আধ্যাত্মিক প্রতিকারও বলবেন শ্রীদেব, আমি জানি না সেটা, আপনি একটু ক্লিয়ারলি আলোচনা করে নেবেন। চাইলে আপনি চেম্বারে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করতে পারেন। আপনার আসানসোল থেকে আমার মনে হয় যে তারাপীঠও খুব একটা দূর হবে না, আপনি সেখানেও আসতে পারেন অথবা কথা বলে নিতে পারেন। কৌশিকী অমাবস্যার আগে আমার মনে হয় আপনাকে স্টেপ নিলে বেটার হয়। ঠিক আছে, বুঝতে পারলেন? হ্যাঁ, মানে বুকিং নাম্বারে ফোন করলে কি স্যারের সাথে জানা যাবে? বুকিং নাম্বারে ফোন করলে জানার তো কিছু নেই। আপনি যদি চেম্বারে আসেন, এই যে দেখুন 9051607602, এই যে নাম্বারটা নিচে, এবং এই যে নাম্বারটা এই পাশে, এই যেটা নিচের দিকে রয়েছে হলুদ দিয়ে লেখা, হ্যাঁ, 9339512386, এই নাম্বারে আপনি যোগাযোগ করে নিতে পারেন। আপনি চেম্বারে এসে অথবা অনলাইনে যে পদ্ধতি আছে তার মাধ্যমে বৃহস্পতির প্রতিকারের কথা উনি বলেছেন, সেটা যদি করানো সম্ভব হয় আপনার, তাহলে জীবনে পরিবর্তন আসবে। 2027-এ 26শে জানুয়ারির পর থেকে ওর বিয়ের যোগও আসবে। তবে ছোট্ট একটা অ্যাডভাইস, হঠকারিতার সঙ্গে দ্রুত বিয়ে দিয়ে দিলে, আমার 17 বছরের কেরিয়ারে আমি দেখেছি অনুষ্ঠান করার সুবাদে সেক্ষেত্রে খারাপ হয়। একটু ভেবে চিনতে বুঝে শুনে নিয়ে, যদি মনে হয় যে শ্রীদেবকে আপনি এই ক্ষেত্রে অ্যাডভাইসের জন্য কথা বলবেন, কনসালটেন্সি নেবেন, আপনি করতে পারেন। জোটক বিচারটি ইম্পর্টেন্ট, বারবার করে উনি বলেন জোটক বিচার করে নেবেন। মাঝখানে একটা কথা বলি, আমি তো স্ক্রিপ্টে যেটা দেখলাম যে অনেকে প্রশ্ন ছিল বারাসাতে একদিনও কেন টাইম দেওয়া হচ্ছে না। তো এইবারে 5/9 আমি একখানা ডেট দেখলাম, এইমাত্র 5/9 একটা ডেট রাখা হয়েছে। যাদের যাদের মনে হয় যে বারাসাতে চেম্বারে আসা প্রয়োজন বা দরকার আছে, তারা অবশ্যই আসতে পারেন। বাকিগুলো মনে হয় শুধু বারাসাত নয়, আরো বেশ কিছু চেম্বার আছে, আমি একটু বলে দেবো। সেটা হচ্ছে 23 তারিখে হচ্ছে হাতিবাগান রয়েছে আফটারনুন সেশনে। মর্নিংয়ে ওই একই দিনে সেম ডেতে বেহালাতে শ্রীদেব থাকবেন। 23 তারিখ সকালটা বেহালাতে পুরোটাই থাকবে। সকালেতে বেহালায়, মোটামুটি আপনি 10টা সাড়ে 10টার মধ্যে চেম্বারে চলে আসবেন, তার আগে নাম লিখিয়ে আসবেন। বেহালাতে 23 তারিখ মর্নিং সেশন। আফটারনুন সেশনে মানে বিকেলের দিকে উত্তর কলকাতার হাতিবাগান এলাকায় বসবেন হচ্ছে শ্রীদেব। 29 তারিখে নর্থ বেঙ্গলে চেম্বার। দেখুন, এই যে নর্থ বেঙ্গলের লোকেরা বারবার করে বলেন, এ বলে আমি পাইনি, ও বলে আমি পাইনি, আমি বুকিং করতে পারিনি, এগুলো করবেন না আপনাদের। দেখুন, আজকে 29 তারিখে চেম্বার, যেটা ওনার বুকিংয়ের যে ধাঁচ, তাতে উনি 27 তারিখে বুকিং বন্ধ করে দেবে। এবার মানুষের হুড়োহুড়ি পড়ে যায় ওই 27 তারিখ বিকেলবেলা থেকে, কালকে পরশুদিন চেম্বার, আজকে নামটা লিখিয়ে নিন, এরকমটা করবেন না। 25 তারিখ 26 তারিখের মধ্যে আপনার নাম কনফার্ম করান। শিলিগুড়ির ক্ষেত্রে 29 তারিখ শিলিগুড়ি চেম্বার রয়েছে। 30 তারিখে রায়গঞ্জ, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে চেম্বার রয়েছে 30 তারিখে। আর 5 তারিখে অ্যাজ ইউজুয়াল উত্তর 24 পরগনার বারাসাতে চেম্বার রয়েছে। এই চেম্বারগুলো আপনি আসতে পারেন। আর এছাড়াও আপনি অনলাইনেও কথা বলতে পারেন। 10/9 মানে সেপ্টেম্বরের 10 তারিখে
কৌশিকী অমাবস্যা রয়েছে, যেটা বছরের প্রখ্যাত স্বনামধন্য বিখ্যাত আপনি যাই বলুন না কেন অমাবস্যাগুলোর মধ্যে একটা। কৌশিক অমাবস্যা, দীপাবলি অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, এগুলোর কথা তো আমরা জানি। তার মধ্যে কৌশিকী অমাবস্যাতে আপনি চাইলে ঠিক যেভাবে হয়, যে পদ্ধতি আমি একবার শ্রীদেবের থেকে জেনে নেব যে সেদিন উনি তারাপীঠ থাকবেন কিনা বা ইত্যাদি ইত্যাদি। না, একদম তারাপীঠে তো অবশ্যই থাকবে। পরে তারাপীঠে দেখো, আগের দিন তো আমি তোমাকে বলেছি, লাস্ট দুটো অমাবস্যাতে আমরা তারাপীঠের বেশ কিছু চেঞ্জেস দেখেছি। আমাদের যে জায়গাগুলো ছিল বা এত বছর যেখানে যজ্ঞ করেছি সেগুলো আস্তে আস্তে কোথাও সরে গেছে, গাছপালা লাগানোর প্রবণতা বেড়ে গেছে, এবং কিছু কিছু মানুষ আমি জানি না ভুলবশত বা কিছু কী বলবো একদম ভেতরে ঢুকে গিয়ে গাছগুলোর সামনে করেছে, যে কারণে না হয়তো শ্মশান কমিটি কোনো কারণে কিছু লোকের ওপর একটু অসন্তোষ প্রকাশ করেছেন, এবং যজ্ঞের যে জায়গাটা ছিল সেগুলোকে একটা স্পেসিফিক জায়গায় যেখানে গাছপালার পরিমাণটা একটু কম আছে ওরকম জায়গাতে করা হচ্ছে। তো জানি না এই আগামী কৌশিকী অমাবস্যায় শ্মশান কমিটির ডিসিশন কী হবে, কারণ আমাদের নিজেদের তো কিছু করা থাকে না। এত বছর ধরে একটা জায়গাতে যজ্ঞ করেছি, সেটা অবশ্যই চেঞ্জ হয়েছে, কমিটি চেয়েছেন বলে। তাদেরকে অবশ্যই মাথায় রেখে এবারে কীরকমভাবে কী করা হবে বা আমাদের জায়গা প্লেস কোনটা থাকবে সেটা সম্পূর্ণ লেখা। আমি এখন আপনাদেরকে বলে দেবো আমি যে জায়গায় বসতাম সেখানেই বসবো, এটা হয়তো ভুল বার্তা যাবে। অবশ্যই যারা যারা মনে ফোন করে জেনে নিতে পারেন, হ্যাঁ ফোন করে জেনে নেবেন। কাজের কিছু কিছু জিনিসের এবারে স্পেশালি অমাবস্যাটার সাথে অনেক কিছু জড়িয়ে রয়েছে, যার জন্য বেশ কিছু কাজের না উপর স্পেশাল ক্রিয়া করার মতো একটা সুযোগ বা সুবিধা আমাদের হাতে এসে গেছে, এবং আমরা ওর জন্য ওইখানেই দুটো তিনটে জায়গা স্পটকে রেখেছি। এবং আমাদের সাথে যারা মানে আমাদের থেকে অনেক বেশি কৌশিকী অমাবস্যা দেখেছেন বা এই জায়গাটাতে টাইম কাটিয়েছেন, সেই রকম 2-3 জন মানুষকে আমরা আমাদের সাথে পেয়েছি, যাদেরকে নিয়ে আমরা কৌশিকী অমাবস্যাটাকে পালন করতে চলেছি। এবং বেশ কিছু না হওয়া কাজ যেগুলো মানুষকে বহু জটিলতার সম্মুখীন করে, বহু কথার সম্মুখীন করতে পারে বা অনেক দুঃখের সম্ভারে রাখতে পারে, সেগুলো থেকে বের করার জন্য তাদের সাথে স্পেশালি এখনও আমাদের ডিসকাশন চলছে যে এই রকম ব্যাপার আসলে পরে সেখান থেকে মুক্তি লাভের জন্য কী করা যেতে পারে স্পেশাল ক্রিয়া হিসেবে, সেগুলো যেন সেখানে করানো যেতে পারে। এবং প্রত্যেকটা লোক যারা যারা নিজেদের প্রবলেম নিয়ে আসবে তাদের জন্য স্পেসিফিক প্রবলেমটা তারা এক একজন করেই করাতে পারেন। এইরকম করে একটা বড় কিছু ভাবনা চিন্তা করা হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিন এই জায়গাটা নিয়ে আরও নতুন করে ভেবে ভাবনা চিন্তা করে আপনাদেরকে জানানো হবে। এবং আহুতি দেওয়ার যে ব্যাপারটা সেটাও আপনারা করতে পারবেন, এবং তারও ব্যবস্থা কিন্তু থাকবে। তবে লোকেশনের ব্যাপারেও এই টিআরডি এর নানান রকম গল্প থাকে, মানে নানান গল্প বলতে হচ্ছে নানান রকম চেঞ্জেস যেগুলো আসবে সেগুলো, তো কাজেই সেগুলো তারা করবেন তাদের মতন করে, আসলে শৃঙ্খলাবদ্ধভাবেই হবে, এটা আমরা অন্তত শুধু তাই নয়, প্রতিটা অমাবস্যাতে আমরা লাইভ দেখানোর জন্য চেষ্টা করি। আগের অমাবস্যাতে আমার প্রায় 2 ঘন্টা লাইভ দেখানো হয়েছে। মোবাইল বা ক্যামেরাতে না দীর্ঘক্ষণ চার্জ থাকার ব্যাপারটাতে একটু ডিস্টার্ব হয়ে যায়, তখন চেঞ্জ করে আবার আরেকটা অপশানে ঢুকতে তখন সেম ইয়েতে লিঙ্কে গিয়ে ঢোকে না, আলাদা লিঙ্কে ঢোকে, সেগুলো পাশে থাকে, অবশ্যই থাকে। শুধু তাই নয়, এই অমাবস্যার ক্ষেত্রে কিন্তু লাইভ দেখানোর কোনো রকম প্রক্রিয়া থাকবে না, কারণ হচ্ছে জ্যামার থাকবে। বহু দূর তক মানে এমন অবস্থা হয়ে যাবে যেখানে বাড়ির লোকের সাথে কথা বলতে গেলে হোটেলে বসে সেটা তো প্রবলেম। নেট কি ফোন যায় না পর্যন্ত, না ফোন যায় না, মানে নেট তো অনেক দূরের কথা, নেট তো অনেক দূরের ব্যাপার। আপনি পাশে দাঁড়িয়ে আপনার বন্ধুকে ফোন করবেন, তাতেও ফোন ঠিক। করবেন। চলো আজকে শেষ করছি এখানে। অবশ্যই কৌশিক অমাবস্যার কথা মাথায় রাখবেন, আর গ্রহের সংস্কার বা গ্রহ প্রতিকার, গ্রহদোষ থেকে বেরিয়ে আসবার সমস্ত চেষ্টা আপনার উদ্যোগে শ্রীদেব করে দেবেন, সেই ব্যাপারটা কনফার্ম করবেন যদি কারোর প্রয়োজন হয়। তো আজকে এখানে আমরা শেষ করব। অনেক ধন্যবাদ শ্রীদেবকে। আগামীকাল আবার সেম টাইমে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। নমস্কার।